নমস্কার, টপ নিউজ এট 10 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। সরাসরি পটাশপুরের খবরে নজর রাখতে হবে, তার কারণ পটাশপুরে এমন এক ঘটনা ঘটলো যা উৎসবের মরশুমে মন ভালো করে দিতে পারে সবাইকে। কিছুই না, শুধু নিজের জেদ এবং নিজের পড়ার ইচ্ছে, অদম্য ইচ্ছে, তাতেই মা বাবার বিরুদ্ধে থানায় নাবালিকা চলে গেল। থানায় গিয়ে বলল তার বিয়ে হবে, বিয়ে দিয়ে দিচ্ছে বাড়ির লোক। থানায় গিয়ে সেই বিয়ে রোখার জন্য পুলিশের কাছে আবেদন। বয়স তো বেশি নয়, মাধ্যমিক দিচ্ছে, কিন্তু তারপরেও তাকে বিয়ে দিয়ে দিতে চাইছে বাড়ি থেকে। নিজের অমত জানিয়েছে, কিন্তু তাতেও লাভ হয়নি। বাধ্য হয়ে থানায় চলে গেল নাবালিকা। কিন্তু তাতে কি লাভ হলো? পুরো বিষয় জানার চেষ্টা করবো। পঙ্কজ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। পঙ্কজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই সাহসটুকুই দরকার এবং সেই সাহস ওই নাবালিকা দেখিয়েছে, কিন্তু তাতে লাভ হয়েছে কোনো? পুলিশ কি করলো তারপর? হ্যাঁ, একেবারে অতনতা একদম সাহসিকতার যে পরিচয় দেখালো এই নাবালিকা, যেখানে দশম শ্রেণীর এই ছাত্রী, পটাশপুর থানার যে কোটবাড় এলাকার এই ছাত্রী। সেখানে কী হয়েছে, গতকাল কী হয়েছে, তার বাড়িতে তার বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং বিয়ের প্রস্তাব নিয়ে তাদের আলোচনা হয়। সেক্ষেত্রে কি নাবালিকা তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে আমি পড়াশোনা করব, পড়াশোনা করার পরেই তিনি তার 18 বছর বয়স হয়ে গেলে কিন্তু বিয়ে করবে। সেক্ষেত্রে বাবা মা কিন্তু না রাজি হওয়াতেই কিন্তু সে কী করেছে, গতকাল রাতেই কিন্তু তিনি দ্বারস্থ হয়েছে পটাশপুর থানায়। এবার পটাশপুর থানায় এসেই কিন্তু পুলিশের কাছে তার পুরো বিষয়টা জানায়। সেক্ষেত্রে পুলিশ আধিকারিক তার বাবা মাকে তাকে ডাকান যে থানাতে, তখনই কিন্তু তার বাবা মা থানাতে এসেই কিন্তু তার বাবা মার কথাই কিন্তু তারা রাজি হয় যে যেখানে যে তিনি 18 বছর বয়স হলেই কিন্তু তার মেয়েকে বিয়ে দিবে এবং সেখানে তারা থানাতে মুচলেখা দিয়ে তার মেয়েকে নিয়ে যায়। এই যে সাহসিকতার পরিচয় দেখালো এই যে দশম শ্রেণীর এই ছাত্রী পটাশপুরে, যেখানে সমস্ত নাবালিকা, যেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, চাইল্ড কেয়ারের পক্ষ থেকে যে বিভিন্ন রকমের তারা প্রচারমূলক অভিযান করে যে নাবালিকার বিয়ের বন্ধ করার অভিযান চালাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাবালিকা সেখানে সে তার সাহসিকতার পরিচয় দিয়ে দেখালো এবং এলাকায় বার্তা দিল যে যত সমস্ত যে নাবালিকা মেয়ে আছে যে না বিয়ে করে, যাতে পুলিশ প্রশাসন বা কোনো আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিয়েটা যেন বন্ধ হয়। এক্ষেত্রে তিনি কিন্তু সাহসিকতার পরিচয় দেখালো এই পটাশপুরের দশম শ্রেণীর ছাত্রী। পঙ্কজ, সেক্ষেত্রে থানায় যখন যায় পুলিশ, তারপরে তার মা বাবার সঙ্গে কথা বলে, মা বাবার কোনো রিয়াকশন পাওয়া গেছে? তারপরে তারা কি মেনে নিচ্ছে যে ঠিক আছে এখন নয় পরে বিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, একেবারে অতনতা তারা মা বাবা কিন্তু থানার কাছে, পুলিশের কাছে কিন্তু তারা মুচলেখাও নিয়েছে যে এখন তাকে বিয়ে দেওয়া হবে না, কিন্তু তাকে পড়াশোনা করানো হবে। সেক্ষেত্রে পুলিশও তাদেরকে বলেছেন যদি তার উপরে কোনো টর্চারিং বা কোনো বিয়ের প্রস্তাব দেওয়া হয় তারা কিন্তু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। সেক্ষেত্রে তারাও রাজি হয়েছে যে পুলিশের কথা মতো তারা মুচলেখা লিখে দিয়েই কিন্তু মেয়েকে তার রাতেই তার মেয়েকে বাড়ি ফিরে নিয়ে যায়। এক্ষেত্রে তার মেয়েই কিন্তু তার প্রস্তাব দিয়েছে যে 18 বছর বয়স হলেই কিন্তু তার বিয়ে করাতে রাজি হয়েছে। সে কিন্তু পড়াশোনা করতে চাইছে এই নাবালিকা, এই দশম শ্রেণীর যে এই ছাত্রী, যে পটাশপুর থানার যে কোটবাড় এলাকার এই যে সাহসিকতা, সত্যি কিন্তু এলাকায় আলোর দিশা দেখাচ্ছে। এবং এটা সত্যি ঘটনা পঙ্কজ, যে এই ধরনের কাজ বা এই ধরনের সাহস যদি কেউ দেখায় তাহলে আরও বেশ কয়েকে অনুপ্রাণিত হবে, আরও বেশ কেউ মোটিভেটেড হবে এবং তারাও ঠিক এইভাবেই রুখে দাঁড়াতে পারবে। সেক্ষেত্রে স্যালুট জানাতেই হবে। নাবালিকা যেভাবে লড়াই করে বাড়িতে রাজি না হলেও বাড়িতে রাজি করাতে পারেনি এবং তারপর থানায় গিয়ে জানালো যে সে পড়তে চায়, এখন বিয়ে করতে চায় না, যাতে পুলিশ গিয়ে তার মা বাবাকে বোঝায়, নিঃসন্দেহে সাহসিকতার পরিচয়। অল্প বয়সে বিয়ে দেওয়ার জন্য। কে বিয়ে দিয়ে বলছিল? বাবা মা অল্প বয়সে বিয়ে দেবে এই জন্য থানায় চলে এসছো? থানায় বললো যে ঠিক আছে, মেয়েকে বাড়িতে নিয়ে যান, 18 বছরের নিচে বিয়ে দেবেন না, 18 বছরের পরে তার নিজের ডিসিশন হবে, তার পড়াশোনা করবে। এখন আমি বাড়ি যাব বাবার সাথে। বড়দিনের আগে বড় উপহার, 4% ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 1 জানুয়ারি থেকে আরও 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। সব মিলিয়ে উপকৃত হবেন 14 লক্ষ। এতে সরকারের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school, colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বড় উপহার।
বৃহস্পতিবার আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। Another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parastatals and pensionaries. সবাই কিন্তু এটা পাবে। ভারতে হাতে গোনা কয়েকটি রাজ্যেই পেনশনভোগীরা ডিএ পান। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। এবারও এ রাজ্যের পেনশনভোগীরা বর্ধিত হারেই ডিএ পাবেন। 4% ডিএ ঘোষণার পরিপ্রেক্ষিতে 10% মহার্ঘ ভাতা হলো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের তুলনায় এখনো যা 36% মহার্ঘ ভাতা বাকি। একবার ভাবুন, বেসিকের 36% মহার্ঘ ভাতা বাকি মানে আমাদের কতগুলো টাকা এই সরকারের তহবিলে গিয়ে জমা হচ্ছে, সেটা কি মেনে নেওয়া যায়? বকেয়া আছে 40%, সেখান থেকে 4% দেওয়া মানে হচ্ছে 10 ভাগের 1 ভাগ প্রদান করা। এই ঘটনা আরো একটা জিনিস প্রমাণ করলো যে হঠাৎ করে যখন উনি 4% দিতে পেরেছে, টাকা আছে, তার মানে সরকার দিতে চাইছে। এদিনের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ 6% থেকে বেড়ে হলো 10%। এতে রাজ্যের অতিরিক্ত খরচ হবে 2400 কোটি টাকা। এ নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বঙ্গ বিজেপি। তারা মনে করিয়ে দিচ্ছে এখনো কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক 36%। লোকসভা নির্বাচন, ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ললিপপ ধরাচ্ছেন, এটাও এক ধরনের প্রতারণা। রাজ্য সরকারি কর্মচারীদের উচ্ছিষ্টভোগী মনে করছে আজকে তৃণমূল সরকার। 36% বাকি থেকে গেল। সুতরাং এটা কার্যত এক ধরনের প্ররোচনা। অনেকে এখানে আছে পশ্চিমবঙ্গে, তারা দাও 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 করে রাজ্য সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার যখন অর্থনৈতিক অবরোধ করে তখন তাদের মুখ থেকে একটাও কথা বেরোয় না। সুতরাং এই সিপিএম বিজেপির কোনো কথার মূল্য রাজ্যের 10.5 কোটি লোকের কাছে নেই। নিউজ 18 বাংলা। এবং এই যে ছবি দেখছেন আজ সকাল 5:30-এর ছবি। তার কারণ নবান্নের সামনে ধর্ণা, ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ, তাদের ধর্ণা। এবং যখন প্রথম দেখুন সকাল 5:30-এ যখন ধর্ণায় বসে তখন আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়ে যায়। পুলিশ মাইকিং করে বারবার করে আবেদন করছে তারপরেও অবরোধকারীরা তারা অনড়, ব্যারিকেডের সামনে তারা বসে পড়ে আন্দোলন শুরু করে দেয়, স্লোগান দিতে শুরু করে দেয়। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, অবস্থান করছেন, ধর্নায় রয়েছেন। আর সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি অভিজিৎ। সরাসরি একবার কথা বলবো। অভিজিৎ, এখনকার ছবিটা একটু জানতে চাইবো তোমার থেকে। অতনু, সকাল থেকেই স্লোগানে গানে মুখরিত সংগ্রামী যৌথ মঞ্চের এই অবস্থান মঞ্চ, এবং এই অবস্থান মঞ্চেও তাদের একটাই বক্তব্য, তাদের বকেয়া প্রাপ্য ডিএ দিতে হবে এবং সমস্ত সরকারি শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। অন্যদিকে পুলিশের তরফ থেকে মাঝে মধ্যেই মাইকিং করা হচ্ছে যে নবান্নের সামনে 144 ধারা বলবৎ রয়েছে, তাতে যাতে এরা যাতে সেটা বিঘ্নিত না করে, এখান থেকে যেন এই অবস্থানকারীরা উঠে যায়। কিন্তু অবস্থানকারীদের বক্তব্য যে হাইকোর্টের নির্দেশ মেনে হাইকোর্টের নির্দেশের প্রসঙ্গে একটু জানতে চাইবো। শর্ত সাপেক্ষে নবান্নের সামনে ধর্নার অনুমতি দিয়েছিল হাইকোর্ট, সেই শর্তগুলো কি কি, সেই শর্ত কি মানা হচ্ছে? হাইকোর্টের নির্দেশ ছিল অতনু 300 জনের বেশি জমায়েত করা যাবে না। এখানে 300 জনের অনেক কম অবস্থানকারীরা রয়েছেন।
অন্যদিকে বলা হয়েছে জাতীয় সড়ক কোনোভাবেই অবরুদ্ধ করা যাবে না। জাতীয় সড়ক ওপর দিয়ে গেছে, জাতীয় সড়কের সঙ্গে অবস্থানকারীদের প্রায় কোনো সম্পর্কই নেই। এবং তৃতীয় শর্ত ছিল যে অবস্থান মঞ্চ পরিষ্কার রাখতে হবে। অবস্থানকারীদের বক্তব্য যে তারা এখানে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে অবস্থান করছে সেখানটা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। হাইকোর্টের শর্ত ছিল 90 ডেসিবেলের বেশি শব্দমাত্রা বা শব্দ দূষণ করা যাবে না। অবস্থানকারীদের বক্তব্য যে তারা খালি গলায় স্লোগানিং গান করছেন, ফলে 90 ডেসিবেল কেন তার থেকে অনেক কম রয়েছে। বরং অবস্থানকারীদের বক্তব্য, সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, পুলিশ যে মাইকিং করছে তা মাঝে মধ্যেই বরং হাইকোর্টের শব্দ দূষণকে লঙ্ঘিত করছে। সংগ্রামী আমরা কথা যৌথ বলবো। মঞ্চ, হ্যাঁ শুনবো অভিজিৎ, শুনবো। কথা বলবো। সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে কিছুক্ষণ আগেই তুমি কথা বলেছিলে, তো একদম। তারা কি বলছেন একবার আমরা শোনাতে চাইবো, শুনুন। 144 ধারা আছে, তারপরেও আদালত অনুমতি দিয়েছে। আসলে যারা মাইকিং করছিলেন তারাই ভঙ্গ করছেন। অবস্থান স্থল দেখতে পাচ্ছেন, যা নোংরা ছিল আমরা পরিষ্কার করেছি। জাতীয় সড়ক উপর দিয়ে বেরিয়ে গেছে, সেখানে বসিনি। 300 জনের কমই আছে, আরও লোকজন আসছে, সারাদিনে হয়তো হাজার হাজার লোক আসবে। আমরা 260 জনের বেশি এখানে রাখবো না। আদালত যা বলেছে অক্ষর অক্ষরে শিরোধার্য। শব্দ দূষণ 90 ডেসিবেল পর্যন্ত সময়, মানে সীমা। খালি গলায় তো 90 ডেসিবেল হয় না, কারণ মাইক তারা আসতে দিচ্ছেন না। আমাদের করার কথা ছিল নবান্নের সামনে, সভাঘরের সামনে যে বাস টার্মিনাস, সেখানে যে বিস্তীর্ণ ফাঁকা জায়গা আছে, তার মধ্যে মাত্র 2000 স্কোয়ার ফুট জায়গাতে। আপনি হাইকোর্টে যাচ্ছেন, হাইকোর্টে আজকে আপনারা কি মুভ করছেন? আমরা মুভ করছি না, সরকার যদি মুভ করে, আমাদের আইনজীবীরাও তৈরি হয়ে আছেন। কালকে যেমন জিতেছি, আশা করি হাইকোর্টে আজকেও জিতবে। অভিজিৎ, এই ছিল বক্তব্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তার বক্তব্য ছিল যে তারা পুরোপুরি বিধি মেনে তারা সেখানে ধর্ণা কর্মসূচি তাদের চলছে। তুমি কি দেখতে পাচ্ছ অভিজিৎ? এখনো পর্যন্ত যা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে অবস্থানকারীরা 300 জনের অনেকটাই কম রয়েছেন এবং অবস্থানকারীদের বক্তব্য যে তাদের সংগ্রামী যৌথ মঞ্চের যেখানে অবস্থান করার কথা ছিল যে নবান্ন বাস স্ট্যান্ডের ভেতরে, সেখানে বরং পুলিশ তাদের বসতে দেয়নি। তারা বাধ্য হয়ে নবান্ন বাস টার্মিনাসের বিপরীতে এইখানে বসেছেন এবং তারা হাইকোর্টের কোনো নির্দেশ লঙ্ঘিত করছেন না। তারা সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। আমি আরো একবার কথা বলবো। আপনার নাম? সুনিতা সরকার। পুলিশের বক্তব্য যে আপনারা নির্দেশ অমান্য করছেন, কোন দিক থেকে নির্দেশটা অমান্য করছি? পুলিশদেরকে গুনতে বলুন তো আমাদের এখানে কতজন লোক আছে? 300 জন লোক আছে কি? হাইকোর্ট আমাদেরকে বলেছে 300 জনের বেশি লোক নিয়ে যাওয়া যাবে না। আমরা কিন্তু 300 জনের কমই লোক আছি। আমরা এখানে যে রয়েছি, এখানে কোনো একটা জায়গায় নোংরা করেছি না? আমাদের শব্দ, আমরা তো এমনিতে মুখে কথা বলছি, আমাদের মুখের শব্দ নিশ্চয়ই 90 ডেসিবেলের বেশি নয়। আমরা এখানে স্লোগান, শাউটিং যাই করছি সেটা হচ্ছে পরিধির মধ্যে থেকে করছি, ওনাদেরকে কোনো ডিস্টার্ব করছি না। আর বেশ অভিজিৎ, এ ছিল আজ সকাল 10:30টার ছবি, 10:30টার ছবি। এর আগে সকাল 5:30টা থেকে আজ তারা যখন অবস্থানে বসতে যান, সেখানে পুলিশের সঙ্গে বচসা, তারপর আন্দোলন, এবং মাঝে আমরা দেখলাম মাঝেই পুলিশ এসে মাইকিং করে যাচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি তারা আইন মেনেই, অর্থাৎ যে শর্ত রয়েছে সেই শর্ত মেনেই তারা ধর্নায় বসেছেন। ধর্না চলছে। থানা পুলিশ মানেই টেনশন কাজ করে। কি জানি কিরকম হবে সেখানকার পরিবেশ। ভয়ে পান সাধারণ মানুষ থানায় যেতে। অন্তত অনেক ক্ষেত্রে এরকম ছবি এসেছে। কিন্তু পুলিশ স্টেশন যে আদর্শ হতে পারে তা দেখিয়ে দিল শ্রীরামপুর থানা আইডিয়াল পুলিশ স্টেশনের তকমা পেয়েছে। দেশের 3টি থানাকে আদর্শ পুলিশ স্টেশনের জন্য চিহ্নিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। তার মধ্যে রয়েছে আমাদের এ রাজ্যের শ্রীরামপুর। গতকাল অ্যালেন পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন সে কথা, এবং আগামী 5ই জানুয়ারি ট্রফি তুলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীরামপুর হুগলির পুলিশ স্টেশন, 3টে পুলিশ স্টেশন সারা ভারতবর্ষের মধ্যে চিহ্নিত হয়েছে আইডিয়াল পুলিশ স্টেশন হিসেবে। তার মধ্যে শ্রীরামপুর পুলিশ স্টেশনও এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এই স্বীকৃতি পেয়েছে। এর জন্য শ্রীরামপুর পুলিশ স্টেশন সহ আমি সব পুলিশকেই অভিনন্দন জানাচ্ছি। MHA থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে
ইন্ডিয়াতে 2023 সালে সবথেকে ভালো পুলিশ স্টেশন মানে 3টা সিলেক্ট হয়েছিল, ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে। তো এটা সিলেক্ট করা হয়েছে। 4 এবং 5 তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে, ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি এই ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন। এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য এটা গর্বের বিষয় আছে।